24 ঘন্টার ব্যবধানে ফের ভূমিকম্প, মাত্রা 3.3। গতকালকের ভূকম্পনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10 জনে। গণভোটে হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বললেন জামায়াত আমির। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। প্রধান উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক বললেন ইসি সানাউল্লাহ। মাঠে থাকবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের 24 ঘন্টা না পেরোতেই আশুলিয়ার বাইপাইলে আবারও রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সকাল 10:36 12 এই কম্পন রেকর্ড করা হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 3.3। আবহাওয়া অফিসের তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। বলা হয় এটি একটি মাইনর ভূমিকম্প। এর উৎপত্তিস্থল বাইপাইল। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে 13 কিলোমিটার পূর্বে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এতে 2 শিশুসহ 10 জন প্রাণ হারিয়েছেন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 10 জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে 4 শতাধিক মানুষ। শুক্রবার সকাল 10:38 দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। ভূমিকম্পের ফলে ভেঙে পড়ে বিভিন্ন স্থাপনা, হেলে পড়ে বড় বড় ভবন। এদিকে ভূমিকম্পে এ পর্যন্ত 450-রও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিবীক্ষণ ও তথ্য ব্যবস্থাপনা অনুবিভাগের পরিচালক নিতাই চন্দ্র দে সরকার। নরসিংদী মাধবদীতে উৎপত্তি হওয়া এই কম্পনে সারা দেশে 10 জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। গত 10 বছর ফ্যাসিবাদ বিরোধী দৃশ্যমান কিছু করেনি জামায়াত, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, পিআর দেশের মানুষ বোঝে না, পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটে হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদ। সভায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ধর্মকে ব্যবহার করে একটি দল রাজনৈতিক ফায়দা নিতে চাচ্ছে। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। গণভোটে থাকবে আবার হ্যাঁ না। এখন গণভোটে নাকি 4টা প্রশ্ন থাকবে, 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে। এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। এই সময় তিনি জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, দাবি দাওয়া নিয়ে একটি দলের সুর ইতিমধ্যে নরম হয়েছে, তারা পুরোদমে নির্বাচনে নেমে গেছে। একটা রাজনৈতিক বল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকডোল চলছে, তাই তো? ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। এদিকে রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার বিচার দৃশ্যমান করার দায়িত্ব অন্তর্বর্তী সরকার ও আদালতের। আর যাতে কখনোই কোনো ফ্যাসিবাদের উত্থান না হয়, কখনো যেন লুটপাট এবং সেখানে সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি না হয়। অস্থিতিশীলতা তৈরি করার অনেক প্রচেষ্টা করবে পরাজিত শক্তিরা বিভিন্নভাবে। তো সেইটাকে দমন করার দায়িত্ব তো সরকার। সব কিছু করেই
জনগণ যাতে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই ব্যবস্থাটা দায়িত্ব হচ্ছে সরকারের। সেক্ষেত্রে গণতন্ত্রকামী সমস্ত রাজনৈতিক দল সরকারকে সহযোগিতা করে। রাজুক এবং পতিত সরকারের সীমাহীন দুর্নীতির কারণে ঢাকা আজ অপরিকল্পিত নগরে পরিণত হয়েছে বলে এ সময় জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। অনুমোদন ছাড়াই রাজুকের প্রায় 95% ভবন তৈরি হয় কি করে? শরীফুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচন হবে স্বচ্ছ অংশগ্রহণমূলক। এখানে জনগণের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে। কোনো রকম পেশি শক্তির ব্যবহার এখানে হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে ঝালকাঠি নেছারাবাদ মাদ্রাসা ময়দানে জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, কোনো গোষ্ঠী যদি নির্বাচনে ভোট কাটার চেষ্টা করে, জনগণ তাদের শক্ত হাতে প্রতিহত করবে। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে। সকল জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। একটা সুষ্ঠু নির্বাচনের পিপাসা নিয়ে জাতি এখন অপেক্ষা করছে। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। ওই দুষ্ট হাত আপনারা অবশ করে দেবেন। শুধু ভোট দিবেন না, ভোটের পাহারাদারিও করবেন। আপনার ভোটে আপনার প্রতিনিধি নির্বাচিত হবে, সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত আপনারা বিশ্রাম নেবেন না। বলবেন যে দায়িত্ব আমাদের দিয়ে আপনারা কেউ সরে যাবেন। না না, আপনাদের সামনে থেকে একসাথে লড়াই করবো ইনশাআল্লাহ। মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এ লড়াই থেকে কেউ আমাদেরকে থামিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। পরে তিনি দর্শনার্থী বইয়ের স্বাক্ষর এবং একটি গাছের চারা রোপণ করেন। এর আগে রাষ্ট্রীয় সফরে সকালে ঢাকায় এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিমানবন্দরের তোবগেকে অভ্যর্থনা জানান। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হয়। বিকেল 4টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসে পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী। এ সময় কিছুক্ষণ কথা বলেন দুই নেতা। পরে দুই দেশের প্রতিনিধি পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ভুটানের প্রধানমন্ত্রী। ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক নির্বাচন, যার মাধ্যমে গণতন্ত্রের পুনঃসূচনা হবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস এর কর্মশালায় একথা বলেন তিনি। জানান, একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দিতে প্রস্তুত বর্তমান নির্বাচন কমিশনার। তবে আগামী জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতৎপরতা ও এআই এর অপব্যবহার ঠেকাতে নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ রয়েছে। এছাড়াও রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বলেন, তারা সবাই একটি ঐতিহাসিক নির্বাচনের অংশীদার হতে চায়। দিনাজপুরের 10 মাইলে মিনি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনায় প্রাণ হারিয়েছেন 4 জন। একই সঙ্গে আহত হয়েছেন আরও 4 জন। বিকেল 3:30টার দিকে দিনাজপুরের 10 মাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল 3:30টার দিকে দিনাজপুর 10 মাইল মহাসড়কের নসিপুরগম গবেষণা ইনস্টিটিউটের সামনে একটি ইজি বাইকে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসটি চাপা দেয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 4 যাত্রীর মৃত্যু হয়। দেশের ভালোর জন্য যেখানে যতটুকু সম্ভব রূপায়ণ গ্রুপ অবদান রাখার চেষ্টা করবে বলে জানিয়েছেন গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। রাজধানীর জলশিরি গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্মড ফোর্সেস ডে কাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জলশিরি বিভিন্ন প্রকল্পের সঙ্গে রূপায়ণ গ্রুপ যুক্ত থাকায় তাদেরকে ধন্যবাদ জানায় জলশিরি গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান। সাব্বির সত্তারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে দেখুন বিস্তারিত।
রূপায়ণ গ্রুপের পৃষ্ঠপোষকতায় রাজধানীর জলশ্রী গলফ ক্লাবে প্রথম রূপায়ণ আর্ম ফোর্সেস ডে কাফ গোল্ফ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জলশ্রী গলফ ক্লাবের বর্তমান প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ হাসানুজ্জামান এবং রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল। উদ্বোধনের পর জলশ্রী গলফ ক্লাবের প্রেসিডেন্ট টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করায় রূপায়ণ গ্রুপকে ধন্যবাদ জানায়। একই সাথে আশা প্রকাশ করেন ভবিষ্যতে রূপায়ণের নির্মাণ মানদণ্ডের উপর নির্ভর করে জলশ্রীর বাকি প্রকল্পও সুন্দর হবে। এই অনুষ্ঠানটা, এই প্রতিযোগিতাটা আমাদের রূপায়ণ গ্রুপ পৃষ্ঠপোষকতার জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনাদের মানদণ্ডের উপর ভিত্তি করে আমাদের এই যে প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে সেগুলো ভবিষ্যতে আমাদের জন্য অত্যন্ত সুন্দর একটি স্থাপনা হবে বলে আমরা আশা করি এবং আমাদের আশাবাদ থাকবে যে ভবিষ্যতেও আপনারা জলশ্রীর সাথে এবং জলশ্রী গলফ ক্লাবের সাথে সম্পৃক্ত থাকবেন। এ সময় রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান মাহির আলী খান রাতুল বলেন, রূপায়ণ গ্রুপ সবসময় দেশের আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। রূপায়ণ গ্রুপ সবসময় আবাসন খাত এবং সোসাইটি ডেভেলপমেন্টে কন্ট্রিবিউশন রেখেছে বাংলাদেশে, পাশাপাশি ক্রিয়া অঙ্গনেও বেশ কন্ট্রিবিউশন রেখেছে। এটার প্রতিফলনে আমরা চাচ্ছিলাম যে জলশ্রীর এইরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর প্রকল্প হয়েছে, সেখানে আমরা স্পন্সর করার মাধ্যমে আমরা চাচ্ছি যে দেশের এই বিষয়গুলো মানুষের সবার কাছে পৌঁছাক এবং এই যে এরকম সুন্দরভাবে পরিচালনা করে যে একটি সোসাইটিকে গল্পের মাধ্যমেও যে ডেভেলপ করা যায়, সেই জিনিসটা আমরা আসলে মানুষের কাছে তুলে ধরতে যাচ্ছি। ভবিষ্যতে ক্রিয়াঙ্গনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান রূপায়ণ গ্রুপের কো চেয়ারম্যান। আশা করি যে আমাদের এই ইনিশিয়েটিভগুলো সামনের দিকেও অব্যাহত থাকবে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। উন্নত বিশ্বের মতো সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা বীমা চালু করতে আলোচনা চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জোবায়দা বেগম। সকালে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবন মিলনায়তনে জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার 10ম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। বর্ষপূর্তি উপলক্ষে আইডিইবি ভবনের উৎসবমুখর পরিবেশে জমকালো এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্তের নির্বাহী প্রধান প্রকৌশলী আলমগীর খান। কর্পোরেট নেতৃত্বের ভবিষ্যৎ দিক নির্দেশনা, সংকট মোকাবেলা ও পরিবর্তনশীল ব্যবসায়িক বাস্তবতা নিয়ে আলোচনার প্ল্যাটফর্ম হিসেবে দিনব্যাপী রাজধানী ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের ফ্ল্যাগশিপ উদ্যোগে 9ম লিডারশিপ সামিট। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি এর পরিবেশনায়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ও ইউনাইটেড গ্রুপের সঞ্চালনায় এবং 12 ক্লদিং এর সহযোগিতায় আয়োজিত এই সামিটে অংশ নেন দেশের শীর্ষ সি-সুইট নির্বাহী, ব্যবসায়িক পেশাজীবী, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়িক শিক্ষাবিদ ও বিনিয়োগ ও আর্থিক খাতের বিশেষজ্ঞরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের মহাপরিচালক অধ্যাপক এ.কে. এনামুল হক বক্তব্য রাখেন। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সমাবর্তন 2025 অনুষ্ঠিত হয়েছে। বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক্সপো ভিলেজে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সরকারের অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শুভেচ্ছা বক্তব্য দেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ডক্টর ফারহানাস ফিরোজ এবং ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর ডক্টর ইউনুস মিয়া। ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ আব্দুল মতিন। শেষ করব এশিয়ান নিউজ। যাওয়ার আগে পিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টার ব্যবধানে ফিরে দাঁড়ালো 10 জনে। গণভোটে হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, মন্তব্য মির্জা ফখরুলের। জাতিকে বিভক্ত করার অপচেষ্টা চলছে বললেন জামায়াত আমির। 3 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।
প্রধান উপদেষ্টার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা। এবং ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক বললেন ইসি সানাউল্লাহ। মাঠে থাকবেন রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষক। এশিয়ান নিউজ এ পর্যন্ত। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।